জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের দেওয়ানী কার্যবিধির ২য় ক্লাস। আমরা ১ম ক্লাসে আমরা হচ্ছে ধারা ২৬, আদেশ ৪ এবং ধারা ২৭ এবং আদেশ ৫ পড়েছিলাম। পাশাপাশি দেওয়ানী কার্যবিধির কঙ্কাল পড়েছিলাম, দেওয়ানী কার্যবিধির স্কেলেটন পড়েছিলাম এবং একটা গল্পের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই সিপিসিটা পড়তেছি। তো আপনারা যারা ফার্স্ট ক্লাসে ছিলেন, আপনারা জানেন যে আপনারা সবাই কোন পক্ষের লইয়ার? আপনারা সবাই বাদী পক্ষের লইয়ার। তাহলে বাদী পক্ষে আপনারা মিস্টার রহিম সাহেবের পক্ষে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা ফাইল করেছেন। কার বিরুদ্ধে ফাইল করেছিলেন? আপনারা হলো বিবাদী করিম সাহেবের বিরুদ্ধে ফাইল করেছিলেন। করিম সাহেবের বিরুদ্ধে ফাইল করে তারপরে হচ্ছে ধারা ২৭ এবং আদেশ ৫ অনুযায়ী বিবাদীর বরাবর কি করেছেন? বিবাদী করিম সাহেব বরাবর সমন প্রেরণ করেছেন। তাহলে বিবাদীর বরাবর যদি যথাযথভাবে সমন প্রেরণ হয়, তাহলে সেই ক্ষেত্রে বিবাদীর করণীয় কি? বিবাদী কি করবেন? প্রি-ট্রায়াল স্টেজে বিবাদীর করণীয় কি? বিবাদী হচ্ছে আদেশ ৮ অনুযায়ী লিখিত জবাব দাখিল করবেন। তাহলে আজকের ক্লাস আমাদের হচ্ছে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট দিয়ে শুরু হচ্ছে। আমরা ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, আমরা যে রহিম সাহেব এবং করিম সাহেবের যে গল্পটা পড়েছি, সেই গল্প অনুযায়ী কিন্তু আমরা এই দেওয়ানি কার্যবিধি পড়ে শেষ করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমাদের একটা গল্পেরও সমাপ্তি হবে। আমাদের এই সিপিসি পড়াও শেষ হবে। তারপরে যেই সাপ্লিমেন্টারি যে এলিমেন্ট গুলো আছে, বিশেষ করে আপনি বলতে পারেন যে বডি যখন হয়ে যাবে, তারপর সেখানে হচ্ছে হাত, পা, চোখ, নাক এগুলো হচ্ছে কিছু বিষয় আছে। যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা আছে, রায়ের পূর্বে গ্রেপ্তার, রায়ের পূর্বে ক্রুক আছে, রিসিভার আছে, কমিশন আছে। আদার্স আরো কিছু সাপ্লিমেন্টারি এলিমেন্ট আছে, সেগুলো আমরা হচ্ছে সর্বশেষ আলোচনা করব। ওকে, তাহলে আমাদের দেওয়ানি মোকদ্দমার পর্যায়ে আমরা হচ্ছে সর্বপ্রথম প্রি-ট্রায়াল স্টেজ পড়তেছি। প্রি-ট্রায়াল স্টেজে অর্থাৎ বিচার পূর্ব পর্যায়ে সর্বপ্রথম আপনারা কি করেছিলেন? বিচার পূর্ব পর্যায়ে আপনারা আপনাদের মক্কেল রহিম সাহেবের পক্ষ হয়ে আপনারা হচ্ছে আরজি গঠন করেছিলেন আদেশ ৭ অনুযায়ী। আরজি গঠন করে ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী কি করেছেন? উম ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে ধারা ২৬ এবং আদেশ ৪ অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা দায়ের করার পর প্রি-ট্রায়াল স্টেজে পরবর্তীতে আপনারা হচ্ছে ধারা ২৭ এবং আদেশ ৫ অনুযায়ী সমন জারি করেছেন। কার বিরুদ্ধে সমন জারি করেছেন? বিবাদী করিম সাহেবের বিরুদ্ধে সমন জারি করেছেন। সমন জারি হয়ে যাওয়ার পর পরবর্তীতে বিবাদী কি করবেন? বিবাদী হচ্ছে আদেশ ৮ অনুযায়ী লিখিত জবাব দাখিল করবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় রিটেন স্টেটমেন্ট এবং সেট অফ বা লিখিত জবাব দাখিল সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কত আদেশে আছে? উত্তর হবে ৮ আদেশে আছে। আমি আপনাদেরকে একটু মেনশন করে দিচ্ছি। আপনারা যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন সকলেই আগামীকালকে ১ থেকে ৫০ পর্যন্ত রোমান নাম্বার, অর্থাৎ আমরা বাংলাতে লিখি ১ থেকে ৫০ পর্যন্ত, ইংরেজিতে হলো কি? কিন্তু আপনার হচ্ছে ১ থেকে ৫০ পর্যন্ত আপনারা অবশ্যই আ রোমান নাম্বারে লিখে খাতায় ২ বার লিখবেন। যেমন আদেশ ৮ আপনারা রোমান সংখ্যায় কিভাবে লিখে অনেকেই পারেন, অনেকেই পারেন না। আদেশ ৩৯ রোমান সংখ্যায় কিভাবে লিখে অনেকেই পারেন, অনেকেই কিন্তু পারেন না। আপনাদের সকলের হোমওয়ার্ক থাকবে ১ থেকে ৫০ পর্যন্ত সেই রোমান যেই নাম্বারগুলো আছে ১ থেকে ৫০ পর্যন্ত আপনারা সেই রোমান নাম্বার লিখে সবাই গ্রুপে আপলোড করে দিবেন। ২ বার করে লিখবেন। ওকে, আমাদের এমসিকিউ পরীক্ষায় ১ম যে কোয়েশ্চেনটা আসতে পারে যে লিখিত জবাব দাখিল সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? আদেশ ৮ এ আছে। ৮ আদেশের ১ বিধিতে বলা আছে বিবাদী, আমাদের গল্পে বিবাদী কে? বিবাদী হলো করিম সাহেব। বিবাদী সমন প্রাপ্তির পর ৩০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। এখন বিবাদী সমন প্রাপ্তির পর ৩০ কার্যদিবসের মধ্যে যদি লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে তিনি কি পাবেন? সেক্ষেত্রে তিনি আরো ৩০ কার্যদিবস সময় পাবেন। অর্থাৎ বিবাদীকে কি করতে হবে? বিবাদীকে সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় যে বিবাদী কর্তৃক কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে বিবাদীকে ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। এখন বিবাদী যদি ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে উনি আরো কত কার্যদিবস সময় পাবেন? উনি আরো ৩০ কার্যদিবস সময় পাবেন। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় বিবাদী কর্তৃক সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে উত্তর হবে কত কার্যদিবস? সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। ২, ৩, ৪, ৫ এগুলো জানার জন্য পড়বেন। ২, ৩, ৪, ৫ এগুলো পরীক্ষায় আসে না, হ্যাঁ? ২ এ বলা আছে
আপনারা যে ঘটনা নিয়ে মামলা করেছেন, সেই ঘটনা ব্যতীত আমি যদি অন্য কোনো ঘটনার কথা বলি, সেই নতুন ঘটনাটা অবশ্যই কি করতে হবে? অবশ্যই আমার লিখিত জবাবে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ৮ আদেশের ৩ বিধিতে বলা আছে অস্বীকার সুনির্দিষ্টভাবে হতে হবে। অর্থাৎ আপনারা যেই সকল দাবি নিয়ে মোকদ্দমা দায়ের করেছেন, সেগুলো আমাকে কি করতে হবে? আমাকে সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। ৪ বিধিতে বলা আছে, চাতুরিপূর্ণভাবে কি করা যাবে না? চাতুরিপূর্ণভাবে অস্বীকার করা যাবে না। চাতুরিপূর্ণ মানে কি? আমরা স্বীকার করতেছি না অস্বীকার করতেছি? আপনার যে দাবিগুলো আছে সেই দাবিগুলো। আমাদের যে লিখিত জবাব আছে, হুম? সেই লিখিত জবাব পড়ে বোঝা যাচ্ছে না। অর্থাৎ আপনার সাথে কি করা হচ্ছে? চাতুরি করা হচ্ছে। বিবাদী লিখিত জবাবে সে কি করেছে? চালাকি করেছে। চালাকি করা যাবে না। ৫ বিধিতে বলা আছে সুনির্দিষ্টভাবে যদি অস্বীকার করা না হয়, তাহলে যেই সকল দাবি নিয়ে আপনারা হচ্ছে মামলা করেছেন সেটা বিবাদীকে অবশ্যই কি করতে হবে? বিবাদীকে অবশ্যই সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। এখন বিবাদী যদি সুনির্দিষ্টভাবে অস্বীকার না করে, তাহলে সেটা কি বলে গণ্য হবে? তাহলে সেটা স্বীকৃত বলে গণ্য হবে। ৮ আদেশের ৬ বিধিতে বলা আছে সেট অফ এর দাবি। তাহলে সেট অফ এর দাবির ক্ষেত্রে আমরা যে মামলাটা করেছিলাম, একেবারে যদি ট্রু সেন্স এ বলি, জি ওকে। আমরা যে মামলাটা করেছিলাম, সেটা যদি একেবারেই ট্রু সেন্স এ বলি, আমরা হচ্ছে ২০% বা হচ্ছে ১০% জমির দাবি নিয়ে কি করেছিলাম? জমির দাবি নিয়ে মামলা করেছিলাম। আর আজকে আমরা এখন যে মামলাটা করব, সেটা হলো ধরেন হচ্ছে ২০ লক্ষ টাকার দাবি নিয়ে মামলা করব। তাহলে ৮ আদেশের ৬ বিধিতে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে সেট অফ সম্পর্কিত বিধান আপনাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? তাহলে সেট অফ সম্পর্কিত বিধান আছে হচ্ছে দেওয়ানি কার্যবিধির ৮ আদেশের ৬ বিধিতে আছে। তাহলে সেট অফ সম্পর্কিত বিধান কোথায় আছে? এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসলে উত্তর হবে ৮ আদেশের ৬ বিধিতে আছে। তাহলে একেবারেই ট্রু সেন্স এ যদি আমরা বোঝার চেষ্টা করি, আপনারা যে মামলাটা করেছিলেন বাদী পক্ষে মিস্টার রহিম সাহেবের পক্ষে, এই মামলাটা কিসের মামলা ছিল? এই মামলাটা ছিল হচ্ছে আপনাদের যে মামলাটা ছিল, হুম? এই মামলাটা ছিল হচ্ছে আপনার কত টাকার মামলা? কত শতাংশ জমির মামলা? ২০% জমির মামলা। এখন এই মামলাটা আচ্ছা ১ মিনিট। আপনারা যে মামলাটা করেছিলেন এটা হলো ২০% বা ১০% জমির দাবির মামলা। এখন সেই মামলাটা হলো ২০% জমির না। ২০ লাখ টাকার দাবির মামলা। তাহলে আপনারা মিস্টার রহিম সাহেবের পক্ষে আপনার মক্কেলের পক্ষে কি করেছেন? আপনি আপনারা হচ্ছে ২০ লক্ষ টাকা দাবি নিয়ে মামলা করেছেন। কার বিরুদ্ধে মামলা করেছেন? ২০ লক্ষ টাকা দাবি নিয়ে বিবাদী করিম সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন। তাহলে বিবাদী করিম সাহেবের বিরুদ্ধে যে ২০ লক্ষ টাকার দাবি নিয়ে মামলা করেছেন, তার মানে মামলাটা কিসের মামলা হলো? মামলাটা হলো অর্থ পুনরুদ্ধারের মামলা। তাহলে অর্থ পুনরুদ্ধারের মামলা হলো অর্থাৎ মানি সুট হলো। তাহলে আপনারা আপনাদের যেই লিখিত আ বাদীর যেই আর্জি আছে, আপনারা বাদী পক্ষে যে মামলাটা করেছেন রহিম সাহেবের পক্ষে, আপনারা দাবি করেছেন করিম সাহেব অর্থাৎ বিবাদীর কাছে কি পান? ২০ লক্ষ টাকা পান। এখন আবার বিবাদী তার লিখিত জবাবে বলতেছে যে, "আমি কি পাই? আমি রহিমের কাছে অর্থাৎ বাদীর কাছে কত টাকা পাই? বাদীর কাছে ১০ লক্ষ টাকা পাই।" তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন? এরকম পরিস্থিতিতে আপনার যে দাবি হচ্ছে কত লাখ? আপনার দাবি হচ্ছে ২০ লক্ষ টাকা। অর্থাৎ রহিম সাহেবের দাবি হলো ২০ লক্ষ টাকা। আর আমার যে দাবি অর্থাৎ করিম সাহেবের দাবি অর্থাৎ বিবাদীর দাবি হলো ১০ লক্ষ টাকা। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন? এই বিষয়টাকে সমন্বয় করবেন। অর্থাৎ বাদীর যে দাবি ২০ লক্ষ টাকা, আপনাদের মক্কেলের দাবি রহিম সাহেবের দাবি ২০ লক্ষ টাকা, সেটা থেকে বিবাদীর যেই দাবি ১০ লক্ষ টাকা, সেটা আপনার হচ্ছে সমন্বয় করে বাকি যে ১০ লক্ষ টাকা আছে সেটা নিয়ে কি করবেন? সেটা নিয়ে মামলা কন্টিনিউ করবেন। আর এই বিষয়টাকে বলা হয় কি? সেট অফ।
তাহলে সেট অফের যে বিষয়টা এটা অবশ্যই অর্থ সংক্রান্ত মামলা হতে হবে, অর্থাৎ মানি সুট হতে হবে। এবং অর্থের পরিমাণটা কি হবে? অর্থের পরিমাণটা এবং টাকার যে পরিমাণটা আছে সেটা অবশ্যই নির্ধারিত হতে হবে এবং সেই অর্থটা আইনগতভাবে কি হবে? হ্যাঁ, সংগ্রহযোগ্য হতে হবে। এবং আ এই অর্থের মামলার যে বিষয়টা আছে, এই ক্ষেত্রে আমরা যে গল্পটা বললাম যে বাদীর দাবি 20,00,000 বিবাদীর দাবি 10,00,000 তাহলে বাদীর দাবি থেকে বিবাদীর দাবি কি করা হলো? বিবাদীর দাবি সমন্বয় করা হলো। তাহলে বাদীর দাবি থেকে যদি বিবাদীর দাবি বেশি না হয়, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে আদালত এই বিষয়টাকে সমন্বয় করবেন। আর আর এই যে সমন্বয়টা এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় লিগ্যাল সেটঅফ। সেটঅফ ২ প্রকার। সেটঅফ কত প্রকার? সেটঅফ হলো ২ প্রকার। একটা হলো লিগ্যাল সেটঅফ, আরেকটা কি? আরেকটা হলো ইকুইটেবল সেটঅফ। তাহলে আমরা এতক্ষণ যে গল্প করলাম সেটা হলো লিগ্যাল সেটঅফ। আর ইকুইটেবল সেটঅফটা কি? ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন। আপনি একজন অ্যাডভোকেট। আপনি কি? আপনি একজন অ্যাডভোকেট। আপনি কোম্পানিতে কি করেন? কোম্পানিতে জব করেন। আচ্ছা, ১ টা মিনিট সবাই একটু লাইনে থাকবেন। নারায়ণ ভাই, ভাই, হ্যাঁ, ওই যে কথা বলেছিল। রাত্রে কথা বলি। রাত্রে কথা বলি। আমি এখন অফিসে বলি। হ্যাঁ, ফোন ফোন দেবো না। হ্যাঁ, বুঝবো না যে। আচ্ছা, হ্যাঁ, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। তাহলে ইকুইটেবল সেটআপটা হলো ইকুইটেবল সেটআপের যে বিষয়টা আ সেটা হলো আপনার আ একেবারে ট্রু সেন্স এ যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরেন আমরা হচ্ছে সবাই অ্যাডভোকেট এবং আমরা একটা কোম্পানিতে কি করি? লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে জব করি। আমরা সবাই কি করি? আমরা সবাই আ লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে কি করি? লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে জব করি। এখন আপনি যেই অফিসে জব করেন লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে, আপনি হচ্ছেন সেই অফিসের লিগ্যালের হেড। আপনারা জানেন যে লিগ্যালের হেড যারা হয় তাদের সেলারি কিন্তু অনেক বেশি থাকে, ভালো থাকে। ধরেন আপনার সেলারি হলো ৳৫,০০,০০০ একটা আ বিগ কোম্পানি, অনেক ভালো কোম্পানি। সেখানে আপনি লিগ্যালের হেড ৳৫,০০,০০০ আপনার সেলারি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে ২/৯/২০২৫ আগস্টের সর্বশেষ দিন আপনি সেই কোম্পানিতে জব করেছিলেন এবং ১ তারিখ থেকে অর্থাৎ গতকালকে থেকে আপনি নতুন একটা কোম্পানিতে জয়েন করেছেন এবং সেখানে আপনাকে সেলারি ধরা হয়েছে ৳৮,০০,০০০ মতো। তাহলে এরকম পরিস্থিতিতে পরবর্তীতে কিছুদিন চলে যাওয়ার পর প্রিভিয়াস যে কোম্পানিতে আপনি ৳৫,০০,০০০ সেলারি পাইতেন, আ লাস্ট মান্থ আগস্ট মান্থের ৩১ তারিখে আপনি জব ছেড়ে দিয়েছেন। সেখানে যে আপনার যে সেলারিটা আছে, হ্যাঁ? সেই সেলারিটা উনারা কি করল? সেই সেলারিটা উনারা আপনাকে আটকে দিল। সেই সেলারিটা কি করল? সেই সেলারিটা আপনাকে আটকে দিল। সেই ৳৫,০০,০০০ আপনাকে কি করতেছে না? হ্যাঁ? সেই ৳৫,০০,০০০ আপনাকে দিচ্ছে না। এখন এই ৳৫,০০,০০০ না দেওয়ার কারণে আ কিছুদিন পর কিছুদিন চলে গেল। পরবর্তীতে আপনি বাধ্য হয়ে আ যেই প্রিভিয়াস কোম্পানিতে আপনি জব করতেন, সেখানে সেই ৳৫,০০,০০০ দাবি নিয়ে আপনি কি করলেন? হ্যাঁ? ৳৫,০০,০০০ দাবি নিয়ে আপনি মোকদ্দমা দায়ের করলেন। এবং সেই ৳৫,০০,০০০ দাবি নিয়ে আপনি যখন আ মোকদ্দমা দায়ের করলেন, দায়ের করার পর আপনার যে কোম্পানি আছে, সেই কোম্পানি আ হাজির হলো, এসে বলল যে, "ঠিক আছে, আপনি আমাদের কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার পোস্টে জব করতেন। আপনি আমাদের কাছে ৳৫,০০,০০০ সেলারি পান। এটা আমরা মেনে নিলাম। কিন্তু আপনি যে আমাদেরকে আ আ না বলে চলে গেলেন উইথআউট এনি না জানিয়ে যে আপনি হচ্ছে ৩১ তারিখে শেষ করে ১ তারিখ থেকে অন্য জায়গায় জয়েন করলেন। এতে কিন্তু আমাদেরও কিন্তু ক্ষতি হয়েছে। আমাদের কোম্পানিরও ক্ষতি হয়েছে। তাহলে আপনাদের কোম্পানির কত টাকা ক্ষতি হয়েছে সেটা কিন্তু কি নয়, সেটা সুনির্দিষ্ট নয়। অর্থাৎ
প্রিভিয়াস কোম্পানির আপনি চলে যাওয়াতে কত টাকা ক্ষতি হয়েছে সেটা সুনির্দিষ্ট নয়। কিন্তু আপনার যে ক্ষতি হয়েছে সেটা কি? সেটা হলো একেবারেই সুনির্দিষ্ট। তাহলে এরকম পরিস্থিতিতে আপনার যে বিষয়টা আপনার এটা সুনির্দিষ্ট। কিন্তু কোম্পানির যে ক্ষতি হয়েছে সেটা সুনির্দিষ্ট নয়। তাহলে বিজ্ঞ আদালত কি? আমরা সাবমিশনের সময় সবসময় বলে থাকি যে বিজ্ঞ আদালত হলো ন্যায় বিচারক। বিজ্ঞ আদালত কি করবেন? বিজ্ঞ আদালত হচ্ছে ন্যায় বিচার করবেন। তাহলে বিজ্ঞ আদালত তার ইকুইটির ভিত্তিতে যেহেতু ২ পক্ষই ক্ষতিগ্রস্ত, ২ পক্ষই আপনার হচ্ছে কি পায়? বা আপনার এক পক্ষ আরেক কাছ থেকে পায়। তাহলে এক্ষেত্রে বাদীর যে দাবিটা অর্থাৎ আপনার দাবিটা সুনির্দিষ্ট, আপনার দাবি ৫,০০,০০০ এটা সুনির্দিষ্ট। কিন্তু বিবাদীর যে দাবি আছে সেটা কি নয়? হ্যাঁ, বিবাদীর যে দাবি আছে সেটা কি নয়? সেটা সুনির্দিষ্ট নয়। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন? এরকম পরিস্থিতিতে আদালত হচ্ছে বিজ্ঞ আদালত যেহেতু ন্যায় বিচারক, উনি উনার ন্যায়পরায়ণতার ভিত্তিতে ন্যায় এর যে মাপকাঠি আছে, ইকুইটির যে মাপকাঠি আছে সেটার ভিত্তিতে বিষয়টাকে সমন্বয় করবেন। আর এই যে সমন্বয় করবেন এই বিষয়টাকে বলা হয় কি? এই বিষয়টাকে বলা হয় ইকুইটেবল সেটঅফ। আরেকটা আছে কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেমটা কি? কাউন্টার ক্লেম হলো আপনার দাবি ধরেন হচ্ছে ২০,০০,০০০ অর্থাৎ রহিম সাহেবের দাবি হচ্ছে ২০,০০,০০০ বাদীর দাবি ২০,০০,০০০ কিন্তু বিবাদী বলতেছে বিবাদীর দাবি কত? হ্যাঁ, বিবাদীর দাবি হচ্ছে আপনার ৩০,০০,০০০ অর্থাৎ বাদীর দাবি থেকে যদি বিবাদীর দাবি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আলাদা মামলা হবে। আর এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কাউন্টার ক্লেম। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের লিখিত জবাব দাখিলের পর পরবর্তী পর্যায় কি? পরবর্তীতে কি হবে? লিখিত জবাব দাখিলের পর পরবর্তীতে হচ্ছে মামলাটা কি হবে? অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন এ চলে যাবে। অর্থাৎ মধ্যস্থতায় চলে যাবে। তাহলে বাদীর আর্জি। আমরা যে স্কেলেটন পড়েছি, দেওয়ানি মোকদ্দমার পর্যায় পড়েছি গতকালকে। তাহলে দেওয়ানি মোকদ্দমার পর্যায় অনুযায়ী বিবাদী যখন লিখিত জবাব দাখিল করবে, তখন কি আদালত মামলা ইস্যু গঠন করবে? না। তখন আদালত মামলা ইস্যু গঠন করবে না। মামলা কি করবে না? মামলায় বিচার্য বিষয় গঠন করবে না। বিচার্য বিষয় গঠন না করে মামলায় আদালত কি করবেন? হ্যাঁ, মামলাটি আদালত হচ্ছে মধ্যস্থতার জন্য পাঠাবেন। অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন এর জন্য পাঠাবেন। মধ্যস্থতার জন্য পাঠাবেন। তাহলে মধ্যস্থতা ৮৯ ক এর ১ এ বলা আছে অর্থঋণ আদালত ২০০৩ এর ক্ষেত্র ব্যতীত অর্থাৎ আদালতে আপনার বিবাদী পক্ষ অর্থাৎ করিম সাহেব যখন লিখিত জবাব দাখিল করবেন, দাখিল করার পর আদালত হচ্ছে কি করবেন? আদালত ইস্যু গঠন না করে, বিচার্য বিষয় গঠন না করে আদালত মামলাটি কিসের জন্য পাঠাবেন? মধ্যস্থতার জন্য পাঠাবেন। অর্থাৎ রহিম সাহেবের আইনজীবী আপনারা অর্থাৎ বাদী পক্ষের লয়ার আপনাদেরকে বলবেন লার্নেড, আদালত বলবেন লার্নেড। বাদী পক্ষের যারা লয়ার আছেন, বিবাদী পক্ষে আমি আছি। আমাদেরকে বলবেন কি? যে আপনারা কি করেন? ২ পক্ষ বসেন। তৃতীয় একজন ব্যক্তিকে কি করেন? তৃতীয় একজন ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেন। মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দিয়ে এই বিষয়টাকে কি করেন? এই বিষয়টাকে সমন্বয় করেন। তাহলে মধ্যস্থতা বা অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন ৮৯ এর ক তে আছে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে কনফার্ম আপনাদের এমসিকিউ পরীক্ষা বলেন, লিখিত পরীক্ষা বলেন, এখান থেকে কোয়েশ্চেন ইনশাআল্লাহ আসবে এবং প্রতিবারই আসে। তাহলে ৮৯ ক এর সবগুলো সাবসেকশন আমাদের আলাদা করে পড়তে হবে। ৮৯ ক এর সাবসেকশন ১ এ বলা আছে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ক্ষেত্রে ব্যতীত লিখিত জবাব দাখিলের পর আদালত শুনানি বন্ধ রেখে ইস্যু গঠন না করে আদালত কি করতে পারেন? আদালত নিজে মধ্যস্থতা করতে পারেন বা পক্ষগণ দ্বারা নিযুক্ত আইনজীবীর নিকট কি করতে পারেন? পক্ষগণ দ্বারা নিযুক্ত আইনজীবীর নিকট প্রেরণ করতে পারেন। তার মানে সাবসেকশন ১ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদালত নিজেও কি করতে পারেন? আদালত নিজেও মধ্যস্থতা করতে পারেন বা আইনজীবীর নিকট প্রেরণ করতে পারেন। এখন আইনজীবীর নিকট যদি প্রেরণ করেন, তাহলে আইনজীবী কি নিজেরাই মধ্যস্থতা করতে পারেন? না। তাহলে আইনজীবী নিজেরা মধ্যস্থতা করবেন না। সেক্ষেত্রে আইনজীবী কি করবেন? আইনজীবীরা হচ্ছে তৃতীয় একজন ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দিবেন। অথবা জেলা জজ যেই প্যানেল দিয়েছেন, জেলা জজ কর্তৃক একটা প্রস্তুতকৃত প্যানেল আছে। সেই প্যানেলের নিকট কি করতে পারেন? প্যানেলের নিকট মধ্যস্থতার জন্য পাঠাতে পারেন। ৮৯ ক এর সাবসেকশন ২ ও বলা আছে। এখন কোর্ট আপনাদেরকে বলল, লার্নেড বাদী পক্ষের লয়ার যারা আছেন, হ্যাঁ, বিবাদী পক্ষের লয়ার, লার্নেড আপনারা এটা মধ্যস্থতা করে ফেলেন। তাই না? এটা কিন্তু আদালতের জন্য shall be বাধ্যতামূলক। এখন মধ্যস্থতার জন্য আমাদেরকে বলল। এখন মধ্যস্থতার জন্য যদি আমাদেরকে বলে, আমরা কিন্তু সেটা মধ্যস্থতা করতে পারব না। আমাদের ৮৯ ক এর সাবসেকশন ২ এ বলা আছে, আইনজীবীর নিকট প্রেরণ করলে আইনজীবীগণ নিজ, নিজ মক্কেলের সাথে পরামর্শ করে তৃতীয় একজন উকিলকে যিনি বিরোধ মীমাংসায় দক্ষ এরকম একজন উকিলকে
বা অবসরপ্রাপ্ত যিনি জজ আছেন, অবসরপ্রাপ্ত জজকে বা উপধারা ১০ মতে জেলাজজ কর্তৃক প্রস্তুত প্যানেল থেকে কি করবেন? মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দিতে পারেন। তাহলে মধ্যস্থতাকারী হিসেবে কে নিয়োগ পাবে? আপনার হচ্ছে তৃতীয় একজন ব্যক্তি, যিনি এই বিরোধ মীমাংসায় দক্ষ এরকম ব্যক্তি বা উপধারা ১০ এ যে জেলাজজ কর্তৃক যে প্যানেল আছে, সেই প্যানেল থেকে কি করা হবে? আপনার মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া হবে। ৮৯ কর সাবসেকশন ৩ এ বলা আছে মধ্যস্থতার ফি নির্ধারণ করবে হচ্ছে পক্ষগণ। তাহলে যেই ব্যক্তি আমাদের এই মামলায় মধ্যস্থতা করে দিবে উনি কি ফ্রি ফি করে দিবে? উনি তো আর ফ্রি করে দিবে না। উনাকে কি করতে হবে? উনাকে একটা খরচ দিতে হবে। তাহলে ৮৯ ক এর সাবসেকশন ৩ এ বলা আছে, যিনি আমাদের মামলায় মধ্যস্থতা করতে আসবেন, রহিম সাহেব এবং করিম সাহেবের মামলায়, এই মামলায় যিনি মধ্যস্থতা করতে আসবেন, তাহলে এই মধ্যস্থতা কি হবে? আ যিনি করতে আসবেন তাকে একটা ফি দিতে হবে। ফি নির্ধারণ করবে হচ্ছে কে? ফি নির্ধারণ করবে হচ্ছে পক্ষগণ পারস্পরিক আলোচনার মাধ্যমে। আর পক্ষগণ যদি ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি পক্ষগণ ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালত হচ্ছে কত টাকা ফিস দিতে হবে, সেটা কি করে দিবেন? সেটা হচ্ছে ঠিক করে দিবেন। এবং মধ্যস্থতাকারী ৩য় পক্ষ যিনি আসবেন, হ্যাঁ? এবং সেই ৩য় ব্যক্তির ফিস দেয়া এটা কিন্তু আদালতের জন্য কি পক্ষদ্বয়ের জন্য, দুঃখিত, আদালত নয়, পক্ষদ্বয়ের জন্য বাধ্যতামূলক হবে। আদালত যে ফিসটা নির্ধারণ করে দিবেন, হ্যাঁ? সেটা অবশ্যই কি হবে? অবশ্যই বাধ্যতামূলক হবে। অর্থাৎ সেই ফিস কিন্তু দিতে হবে। সাবসেকশন ৪, আচ্ছা আমি ১ মিনিটের জন্য একটু লিভ নিচ্ছি। আপনারা সবাই যুক্ত থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? অ্যাডমিট করা হয়েছে আপনাদেরকে। জি স্যার, শুনতে পাচ্ছি। আপনারা বুঝতেছেন তো? বুঝতেছেন তো সবাই? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি ইনশাল্লাহ। ওকে। তারপরে ৮৯ কয়ের সাবসেকশন ৪ এ বলা আছে মধ্যস্থতার জন্য প্যানেলের তারিখ থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে কি করতে হবে? মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে। যদি ব্যর্থ হয় তাহলে আদালত কি করবেন? ৭ দিনের মধ্যে বর্ণিত প্যানেল থেকে মধ্যস্থতাকারী কি করবেন? মধ্যস্থতাকারী ঠিক করে দিবেন। আপনাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, মধ্যস্থতার জন্য প্রেরণের তারিখ থেকে পরবর্তী কত দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ দিতে হবে? তাহলে উত্তর হবে কি? ১০ দিনের মধ্যে। আর যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে আদালত কত দিনের মধ্যে মধ্যস্থতাকারী ঠিক করে দিবেন? যদি ব্যর্থ হয় তাহলে আদালত হচ্ছে ৭ দিনের মধ্যে প্যানেল থেকে কি করবেন? প্যানেল থেকে ঠিক করে দিবেন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে কত দিনের মধ্যে মধ্যস্থতা কার্য শেষ করতে হবে? উত্তর হবে কত দিনের মধ্যে? ৬০ দিনের মধ্যে মধ্যস্থতা শেষ করতে হবে। আর যদি ৬০ দিনের মধ্যে মধ্যস্থতা শেষ না হয়, সেক্ষেত্রে আদালত আরো কতদিন বৃদ্ধি করতে পারেন? যদি ৬০ দিনের মধ্যে মধ্যস্থতা শেষ না হয়, সেক্ষেত্রে আদালত আরো ৩০ দিন বৃদ্ধি করতে পারেন। অর্থাৎ সর্বমোট ৯০ দিনের মধ্যে কি করতে হবে? ৯০ দিনের মধ্যে মধ্যস্থতা কার্য শেষ করতে হবে। ৮৯ ক এর সাবসেকশন ৫ এ বলা আছে, এই যে মধ্যস্থতা হলো, এই মধ্যস্থতা কার্য কি থাকবে? অবশ্যই গোপন থাকবে। এবং মধ্যস্থতা যে হয়েছে, পক্ষগণ যেই শর্তে আপোস হয়েছে, পক্ষগণ যেই শর্তে আপনার হচ্ছে মীমাংসা হয়েছে,
সেই শর্ত অনুযায়ী আদালত কি করবেন? আদালত হচ্ছে মামলাটা নিষ্পত্তি করবেন। যেই শর্তে আপোস হয়েছে, যেই শর্তে মীমাংসা হয়েছে, সেই শর্ত অনুযায়ী আদালত পরবর্তী ৭ দিনের মধ্যে এবং ২৩ সদস্যের ৩ বিধি অনুযায়ী কি করবেন? রায় এবং ডিক্রি অনুমোদন করবেন। আর এই বিষয়টাকে কি বলা হয়? এই বিষয়টাকে বলা হয় সোলে ডিক্রি। কি বলা হয়? সোলে ডিক্রি অর্থাৎ মধ্যস্থতা হয়ে গেলে, মধ্যস্থতা যখন হয়ে যায়, তখন পক্ষগণ যেই শর্তে আপস মীমাংসা হয়, সেই শর্ত অনুযায়ী আদালত হচ্ছে কি করেন? রায় এবং ডিক্রি অনুমোদন করেন। অর্থাৎ রহিম করিম মিলে গেছে। মানে রহিম করিম কোন শর্তে মিলেছে? রহিম হলো বাদী, করিম হলো বিবাদী। কোন, কোন শর্তে মিলেছে সেই শর্ত অনুযায়ী আদালত কি করবেন? রায় এবং ডিক্রি অনুমোদন করবেন। ৮৯ ক এর সাবসেকশন ৬ বলা আছে, কোর্ট নিজে মধ্যস্থতা করলে উপধারা ৫ মতে কি করবেন? হ্যাঁ, নিজে রিপোর্ট তৈরি করবেন এবং এর উপর ভিত্তি করে কি করবেন? আদেশ প্রদান করবেন। কোর্ট নিজে কি করতে পারেন? কোর্টও কিন্তু নিজে মধ্যস্থতা করতে পারেন। এখন কোর্ট যদি মধ্যস্থতা করেন, কোর্ট যদি মধ্যস্থতা করেন এবং উপধারা ৫ মতে রিপোর্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে উনি আদেশ দিবেন। ৮৯ ক এর সাবসেকশন ৭ এ বলা আছে, যদি মধ্যস্থতা না হয়, কোর্ট ধরেন হচ্ছে রহিম এবং করিমের মামলায় কোর্ট নিজে মধ্যস্থতা করার চেষ্টা করল। এখন কোর্ট নিজে মধ্যস্থতা করার চেষ্টা করে কোর্ট ব্যর্থ হলেন। তাহলে কোর্ট যদি ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যদি মধ্যস্থতা না হয় তাহলে মামলা যে অবস্থায় ছিল সেইখান থেকে কি হবে? সেইখান থেকে আবার নতুন করে অগ্রসর হবে। আর ৮৯ ক সাবসেকশন ৯ বলা আছে এই ধারার অধীনে অবশ্যই মধ্যস্থতা কার্য গোপনীয় থাকবে এবং সবচেয়ে বেশি যে ইম্পোর্টেন্ট ৬-৯ যেটাকে আমরা বলি ৮৯ ক ৬ তে বলা আছে কোর্ট মধ্যস্থতা করতে পারে। আর ৮৯ ক ৯ এ বলা আছে কোর্ট যদি মধ্যস্থতা করতে ব্যর্থ হয়ে যান তাহলে সেক্ষেত্রে কোর্ট আর কি করবেন না এই মামলায় শুনানি করবেন না। তিনি কি করবেন? তিনি উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতে প্রেরণ করবেন। ২০২২ সালের লিখিত পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন হয়েছিল। যে রহিম এবং করিম অর্থাৎ একটা দেওয়ানি মামলায় আদালত নিজেই কি করেন? আদালত নিজেই মধ্যস্থতা করার জন্য চেষ্টা করেন। তাহলে আদালতকে মধ্যস্থতা করার ক্ষমতা দেয়া আছে, ১ এও দেয়া আছে, ৬ এও দেয়া আছে। এখন মধ্যস্থতা করার চেষ্টা করে আদালত ব্যর্থ হন। তারপরে হচ্ছে উনি কি করেন? ব্যর্থ হয়ে উনি পরবর্তীতে শুনানির তারিখ নির্ধারণ করেন। এক্ষেত্রে আইনগত কোনো ব্যত্যয় হয়েছে নাকি হয়নি? তাহলে এক্ষেত্রে অবশ্যই কি হয়েছে? অবশ্যই আইনগত ব্যত্যয় হয়েছে। কেন আইনগত ব্যত্যয় হয়েছে? কেন আইনগত ব্যত্যয় হয়েছে? কারণ আমাদের ৮৯ ক এর সাবসেকশন ৯ এ বলা আছে, যদি কোর্ট মধ্যস্থতা করতে ব্যর্থ হয়, তাহলে সে কি করবে না? সে আর শুনানি করবে না। কি করবে? উপযুক্ত এখতিয়ার সম্পন্ন অন্য আদালতে কি করবেন? অন্য আদালতে প্রেরণ করবেন। ৮৯ ক এর সাবসেকশন ১০ এ বলা আছে, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে পরামর্শ করে, হ্যাঁ? আপনার হচ্ছে ওই যে প্যানেলের কথা বললাম, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে পরামর্শ করে জেলা জজ আপনার হচ্ছে অবসরপ্রাপ্ত জজ, বিরোধ মীমাংসায় দক্ষ বা অন্য কোনো ব্যক্তি আপনার হচ্ছে যাকে এই উদ্দেশ্যে সঠিক বলে মনে হয় তাকে কি করতে পারেন? মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দিতে পারেন। তাহলে মধ্যস্থতাকারী কে হবে? একেবারেই ট্রু সেন্স এ যদি বলি আমরা যেই প্যানেলের কথা বলেছি, এখানে প্যানেলে হতে পারে আপনার হচ্ছে অবসরপ্রাপ্ত জজ সাহেব হতে পারে, বিরোধ মীমাংসায় দক্ষ ব্যক্তি হতে পারে বা অন্য কোনো ব্যক্তি যাকে আদালতের কাছে কি হয়? সুবিধাজনক বলে মনে হয়। এরকম ব্যক্তি আপনার হচ্ছে কি প্যানেলে আদালত রাখতে পারেন। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে পরামর্শ করে। ৮৯ ক এর সাবসেকশন ১১ তে বলা আছে, কোর্ট ফি আইন ১৮৭০ এ যাই থাকুক না কেন, আপস মীমাংসার বিধিতে মামলা যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে আর্জি জবাবে আদালত কি করবেন? কোর্ট ফি ফেরতের জন্য সার্টিফিকেট ইস্যু করবেন। তাহলে আপনারা আর্জি জবাবের সময় যেই কোর্ট ফি দিয়েছিলেন মামলা করার জন্য, সেই কোর্ট ফিটা যদি আপোসের মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে ইস্যুর তারিখ থেকে ৬০ দিনের মধ্যে আপনি কি পাবেন? আপনি ৬০ দিনের মধ্যে ফেরত পাবেন। জি, আসসালামু আলাইকুম। ওই আলামিন ভাই কিছু বলছে? হ্যাঁ, আসলে মানে ওর মনে হয় কপালে দুঃখ আছে আরকি। কপালে দুঃখ আছে। আমি এতটুকু গিয়ে বলবো এখন রাত্রেবেলা যে তোমার কপালে মনে হয় দুঃখ আছে। এজন্য উল্টাপাল্টা করছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেন। হ্যাঁ, 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 দিয়ে দেন, দিয়ে দেন। ঠিক আছে, আচ্ছা। আলামিনের কপালে দুঃখ আছে। ঠিক আছে, পরে বলতেছি ক্লাস শেষ করে। তাহলে ৮৯ ক এর সাবসেকশন ১১ তে যেটা বলা আছে
সেটা হলো যদি আপনার এই মামলাটা রহিম এবং করিমের যে মামলাটা, এই মামলাটা যদি আপস মীমাংসার ভিত্তিতে নিষ্পত্তি হয়ে যায়, হুম? আপস মীমাংসার ভিত্তিতে যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে আর্জি জবাবে প্রদত্ত কোর্ট ফি ফেরতের জন্য আদালত কি করবেন? আদালত সার্টিফিকেট ইস্যু করবেন এবং ইস্যুর তারিখ থেকে ৬০ দিনের মধ্যে কি করা হবে? ইস্যুর তারিখ থেকে ৬০ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। ৮৯ কয়ের সাবসেকশন 12 গতবার আপনাদেরকে যখন পড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ১১৪ জন এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন। তো আমি বারবার হচ্ছে ৮৯ কয়ের সাবসেকশন 12 কে খুবই গুরুত্ব দিচ্ছিলাম এবং এক সাবসেকশন 12 থেকেই কোশ্চেন হয়েছে। তাহলে সাবসেকশন 12 এ কি বলা আছে? নো আপিল, নো রিভিশন। নো আপিল, নো রিভিশন। তাহলে নো আপিল, নো রিভিশন মানে কি? যদি আ মধ্যস্থতার মাধ্যমে কি হয়? মধ্যস্থতার মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়। আপস মীমাংসার ভিত্তিতে যদি মামলা নিষ্পত্তি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না? নো আপিল, নো রিভিশন অর্থাৎ আপিল রিভিশন হবে না। তাহলে ২ পক্ষ যদি সমঝোতা হয়ে যায়, অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন যদি হয়ে যায় ২ পক্ষের মধ্যে এবং সে অনুযায়ী আ সেই শর্ত অনুযায়ী আপসের যেই শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী যদি আদালত রায় এবং ডিক্রি অনুমোদন করে, যেটাকে আমরা কম্প্রোমাইজ ডিক্রি বলি, যেটাকে আমরা সোলে ডিক্রি বলি, তাহলে সেই সোলে ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না? আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। শুধু কি করতে পারবেন? শুধু রিভিউ করতে পারবেন। তাহলে ৮৯ কয়ের সাবসেকশন 12 এ বলা আছে যে এই ধারা মতে আদালত যদি কোনো আদেশ দেয়, সেটার বিরুদ্ধে আপিলও হবে না, রিভিশনও হবে না। তারপরে আসি হচ্ছে ৮৯ খ আরবিট্রেশন বা সালিসি। বিরোধ মীমাংসার জন্য মামলা চলাকালীন যেকোনো সময়ে মোকদ্দমা তুলে নেওয়ার জন্য আবেদন করলে আদালত সেটা অনুমতি দিবে। কারণ মামলা চলতেছে। এখন রহিম সাহেবের আইনজীবী আপনারা, বাদীপক্ষের লইয়ার, আপনারা বলতেছেন কি? হ্যাঁ, মামলা চালাবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আবেদন করেন মামলা চালাবেন না, তুলে নিবেন। তাহলে সেক্ষেত্রে আদালত অনুমতি দিবে এবং অনুমতি দেওয়ার পর পরবর্তীতে আপনি আদালতের অনুমতি নিয়ে মামলা তুলেছেন, পরবর্তী সেটা সালিসি আইন ২০০১ অনুযায়ী কি করতে পারবেন? নিষ্পত্তি করতে পারবেন। এখানে আরবিট্রেশন এর কথা বলা আছে। ৮৯ এর গ তে বলা আছে মেডিয়েশন ইন আপিল। এমসিকিউ পরীক্ষায় শর্টকাট কোয়েশ্চেন আসবে। যে সালিসি সম্পর্কিত বিধান কোথায় বলা আছে? ৮৯ এর খ তে বলা আছে আপিলে মধ্যস্থতা কোথায় বলা আছে? ৮৯ এর গ তে বলা আছে। মেডিয়েশন ইন আপিল কোথায় বলা আছে? ৮৯ এর ঘ তে বলা আছে। তাহলে মেডিয়েশন ইন আপিল বা আপিলে মধ্যস্থতা কি? আপনার আমরা যে ৮৯ ক তে মামলার ক্ষেত্রে যেভাবে মধ্যস্থতা করা যায়, ৮৯ গ তে সেই বিষয়টাই বলা আছে যে আপিলের ক্ষেত্রেও মামলায় ধরেন আপনারা রায় পেয়েছেন, আপনাদের পক্ষে ডিক্রি হয়েছে। সেটার বিরুদ্ধে আমি আপিল করেছি সংক্ষুব্ধ পক্ষ করিম সাহেব। আপিলে যখন মামলা চলে যাবে, আপিলের পর্যায়ে গিয়েও মামলাটি কি করা যাবে? মামলাটি হচ্ছে মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা যাবে। আপিলের মধ্যস্থতার ক্ষেত্রে ৮৯ ক এর যে বিধান, সেই বিধান অনুযায়ী আদালত কি করবেন? আপিলে মামলাটি মধ্যস্থতা করবেন। এখানে একটু যদি আমরা মেনশন করি তাহলে হচ্ছে মধ্যস্থতার বিধানটি ২০১২ সাল থেকে কি করা হয়েছে? ২০১২ সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে। এটা আদালতের জন্য শেলবি। এটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমার প্রি ট্রায়াল স্টেজের একটা পর্যায়। তাহলে আমরা যদি আবার একটু রিপিট করি এখান থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় কি কোশ্চেন হতে পারে? অদ্যাবধি আমরা যা পড়লাম, প্রথমেই কোশ্চেন আসতে পারে যে লিখিত জবাব দাখিল সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? ৮ আদেশে আছে। বিবাদী কর্তৃক কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? উত্তর কি হবে? উত্তর হবে বিবাদী কর্তৃক ৩০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে বিবাদী কর্তৃক সর্বমোট কত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? তাহলে উত্তর হবে সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে কি করতে হবে? সর্বমোট ৬০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে যে সেট অফ সম্পর্কিত বিধান আপনাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? এমসিকিউ পরীক্ষায় আসছে ইতিপূর্বে। সেট অফ সম্পর্কিত বিধান আছে হচ্ছে ৮ আদেশের ৬ বিধিতে। সেট অফ কত প্রকার? ২ প্রকার লিগ্যাল সেট অফ, ইকুইটেবল সেট অফ। তারপরে আমরা যদি সামনের দিকে যাই, এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? ৮৯ ক তে আছে। তাহলে ৮৯ আ ক থেকে আপনাদের যে কোয়েশ্চেন এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে মধ্যস্থতাকারী আ পক্ষগণ কত দিনের মধ্যে নিয়োগ দিবেন? মধ্যস্থতাকারী পক্ষগণ হচ্ছে ১০ দিনের মধ্যে নিয়োগ দিবেন।
এখন এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে পক্ষগণ কত দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ দিবেন? ১০ দিনের মধ্যে নিয়োগ দিবেন। পক্ষগণ ১০ দিনের মধ্যে নিয়োগ দিতে যদি ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালত আরো কতদিন বাড়িয়ে দিতে পারেন বা পরবর্তীতে আদালত কতদিনের মধ্যে মধ্যস্থতাকারী ঠিক করতে পারেন? ব্যর্থ হলে আদালত পরবর্তী ৭ দিনের মধ্যে কি করতে পারেন? মধ্যস্থতাকারী নিয়োগ দিতে পারেন। মধ্যস্থতা কার্য কত দিনের মধ্যে শেষ করতে হবে? উত্তর হবে মধ্যস্থতা কার্য আপনাদের হচ্ছে ৬০ দিনের মধ্যে শেষ করতে হবে। এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় মধ্যস্থতা কার্য সর্বমোট কত দিনের মধ্যে শেষ করতে হবে? সর্বমোট হলো ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। তারপরে কোয়েশ্চেন আসতে পারে যে একটা মামলায় কোর্ট নিজে মধ্যস্থতা করে ব্যর্থ হলেন। ব্যর্থ হয়ে পরবর্তীতে উনি শুনানির জন্য তারিখ নির্ধারণ করলেন। এক্ষেত্রে আইনগত ব্যত্যয় হয়েছে নাকি হয়নি? অবশ্যই এক্ষেত্রে কি হয়েছে? অবশ্যই এক্ষেত্রে আইনগত ব্যত্যয় হয়েছে। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে মধ্যস্থতার মাধ্যমে যদি মামলা নিষ্পত্তি হয়, তাহলে সেটার বিরুদ্ধে কি করা যাবে না? হ্যাঁ, সেটার বিরুদ্ধে আপনার হচ্ছে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। আপনি কি করতে পারবেন? শুধুমাত্র রিভিউ করতে পারবেন। আরবিট্রেশন সম্পর্কিত বিধান কোথায় আছে? ৮৯ এর খ তে আছে। আপিলে মধ্যস্থতা কোথায় আছে? আপিলে মধ্যস্থতা আছে হচ্ছে ৮৯ এর গ তে আছে। এখন আসি আমরা হচ্ছে আরজি। আরজি বা প্লেন যেটা দিয়ে আমাদের আসলে শুরু করা উচিত ছিল। আমরা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা দায়ের দিয়ে শুরু করেছি। আরজিটা খুবই ইম্পোর্টেন্ট। এবার আপনাদের লিখিত পরীক্ষায় সর্বশেষ যে লিখিত পরীক্ষা হয়েছে, হ্যাঁ? সেই লিখিত পরীক্ষায় কিন্তু আরজিটা এসেছে। খুবই ইম্পোর্টেন্ট। আসলে আদেশ ৭ এ বলা আছে আরজি বা হচ্ছে কি প্লেন্ট। আর ৭ আদেশের ১ বিধিতে বলা আছে আরজির উপাদান কয়টি? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে আরজির উপাদান কয়টি? আরজির উপাদান হলো ৯ টি। তাহলে আরজির উপাদানের মধ্যে ১ম এ কি থাকবে? সর্বপ্রথম যে আদালতে মামলা দায়ের করা হয়েছে তার নাম থাকবে। তাহলে সর্বপ্রথম কি থাকবে? যে আদালতে মামলা দায়ের করা হয়েছে তার নাম। তারপরে কি থাকবে? সেকেন্ডলি বাদীর নাম, পরিচিতি, বাসস্থান। থার্ডলি কি থাকবে? বিবাদীর নাম, পরিচিতি, বাসস্থান। এইখানে নতুন করে যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? আপনার এটা কিন্তু সংশোধন হয়েছে। সংশোধন হয়ে কি যুক্ত হয়েছে? হ্যাঁ, সংশোধন হয়ে যুক্ত হয়েছে যে আপনার আ জাতীয় পরিচয়পত্র। এটা নতুন করে যুক্ত হয়েছে। এটা আগে ছিল না। কি হয়েছে? জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্র। তারপরে হচ্ছে নতুন করে যুক্ত হয়েছে মোবাইল নাম্বার। অর্থাৎ বাদীর নাম, পরিচিতি, বাসস্থান আগে ছিল। সর্বশেষ ২০২৫ সালে যে সংশোধন হয়েছে, সেই সংশোধনীতে কি যুক্ত হয়েছে? বাদীর নাম, পরিচিতি, বাসস্থানের পর হচ্ছে মোবাইল নাম্বার যুক্ত হয়েছে। এবং মোবাইল নাম্বারের পর হচ্ছে কি যুক্ত হয়েছে? জাতীয় পরিচয়পত্র যুক্ত হয়েছে, ইমেইল আইডি যুক্ত হয়েছে। ৩ নম্বরে বিবাদীর নাম, পরিচিতি, বাসস্থান এটা আগে ছিল। এখন নতুন করে বিবাদীর মোবাইল নাম্বার এনআইডি নাম্বার এবং হচ্ছে ইমেইল নাম্বার এই ৩ টা নতুন করে যুক্ত হয়েছে। ৪ এ বলা আছে বাদী বা বিবাদী যদি নাবালক হয়, মানসিক বিকারগ্রস্ত হয়ে সেই সম্পর্কে আপনার আর্জির মধ্যে কি করতে হবে? আর্জির মধ্যে বিবৃতি দিতে হবে। ৫ এ বলা আছে মামলার কজ অফ অ্যাকশন সংক্রান্ত অর্থাৎ কি কারণে মামলা করেছেন? মামলা করার কারণ কেন উদ্ভব হয়েছে? মামলার কজ অফ অ্যাকশন সংক্রান্ত বিধান আপনাকে কি করতে হবে? বিধান আপনাকে উল্লেখ করতে হবে। ৬ বলা আছে আদালতের এখতিয়ার আছে মর্মে প্রতীয়মান তথ্য। তাহলে যে আদালতে মামলা দায়ের করেছেন, সে আদালতের এই মামলার বিচার করার এখতিয়ার আছে। এই মর্মে আপনাকে কি করতে হবে? প্রতীয়মান তথ্য উপস্থাপন করতে হবে আরজির মধ্যে। তাহলে আবার যদি একটু রিপিট করে দেই, এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেন আসতে পারে, আরজি সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? আদেশ ৭ এ আছে। প্লেইন্ট আছে কোথায়? অর্ডার ৭। ৭ আদেশের ১ বিধি থেকে কোয়েশ্চেন আসতে পারে, আরজির উপাদান কয়টি? আরজির উপাদান হলো ৯ টি। প্রথমেই কি থাকবে? যে আদালতে মামলা দায়ের করা হয়েছে তার নাম। দ্বিতীয়ত থাকবে হচ্ছে বাদীর নাম, পরিচিতি, বাসস্থান নতুন করে যুক্ত হয়েছে মোবাইল নাম্বার, পরিচয়পত্র, মেইল। তারপর হলো বিবাদীর নাম, পরিচিতি, বাসস্থান, মোবাইল নাম্বার, পরিচয়পত্র, মেইল। ৪ এ হলো বাদী বা বিবাদী যদি নাবালক হয় বা মানসিক বিকারগ্রস্ত হয় সেই সম্পর্কে বিবৃতি দিতে হবে। ৫ এ হলো মামলার কজ অফ অ্যাকশন সংক্রান্ত কি কারণে মামলা করেছেন সেটা উল্লেখ করতে হবে। ৬ হলো আদালতের এখতিয়ার আছে মর্মে প্রতীয়মান তথ্য। যে আদালতে মামলা দায়ের করেছেন সেই আদালতের এই মামলার কি আছে? বিচার করার
এখতিয়ার আছে এই মর্মে আপনাকে প্রতিমান তথ্য কি করতে হবে? উপস্থাপন করতে হবে। সাথে বলা আছে বাদীর দাবিকৃত প্রতিকার অর্থাৎ বাদী কি, কি দাবি নিয়ে মামলা করতেছেন সেই দাবিকৃত প্রতিকার কি করতে হবে? সেই দাবিকৃত প্রতিকার উল্লেখ করতে হবে। ৮ এ বলা আছে সেট অফ এ দাবিকৃত এবং বর্জনীয় অংশসমূহ কি করতে হবে? সেট অফ এ যে দাবিকৃত বর্জনীয় অংশসমূহ আছে সেটা হচ্ছে আপনার আরজির মধ্যে উল্লেখ করতে হবে। ৯ বলা আছে আদালতের এখতিয়ার এবং কোর্ট ফি নির্ধারণের জন্য। অর্থাৎ যেই আদালতে মামলা দায়ের করেছেন, হ্যাঁ? সে আদালতের এখতিয়ার আছে এবং সে অনুযায়ী আপনি কি করেছেন? কোর্ট ফি দিয়েছেন এই সম্পর্কে আপনাকে কি করতে হবে? মামলার মূল্যমান আপনার হচ্ছে কোর্ট ফি দিতে হবে। এবং আপনি যে কোর্ট ফি যথাযথভাবে দিয়েছেন সেটার একটা বর্ণনা দিতে হবে। এই হলো আপনার আরজির উপাদান। এগুলো আপনারা হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছেন এমসিকিউর জন্য আপনারা জাস্ট ভালো করে রিডিং করে যাবেন। তবে হ্যাঁ, আমাদের হচ্ছে আমরা বলেছি যে এক চান্সে আইনজীবী হওয়ার জন্য দেওয়ানি কার্যবিধি ভালো করে পড়তে হবে। দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। তাহলে আপনারা যদি এখন এগুলো ভালো করে লিখে মুখস্থ করে পড়ে যান, তাহলে সেক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্যও আপনাদের অবশ্যই ভালো হবে, খুবই ভালো হবে। ৭ আদেশের ২ বিধি। এখন আপনাদের মামলাটা যদি অর্থের মামলা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন? অর্থের পরিমাণ কত? সেই অর্থের পরিমাণটা আপনাকে কি করতে হবে? যথাযথভাবে উল্লেখ করতে হবে। আপনি অর্থ পাবেন ৳১০,০০,০০০ সেই ৳১০,০০,০০০ সুনির্দিষ্টভাবে কি করতে হবে? উল্লেখ করতে হবে। ৳২০,০০,০০০ পাবেন। কিন্তু আপনি কত টাকা পাবেন সেটা সুনির্দিষ্ট না। তাহলে সেই ক্ষেত্রে যখন সম্ভাব্য পাওনা টাকার জন্য আপনি মামলা করবেন, তাহলে আনুমানিক পরিমাণটা আপনাকে কি করতে হবে? আপনাকে উল্লেখ করতে হবে। ৩ বিধিতে বলা আছে মামলার বিষয়বস্তু যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে আমাদের ২ বিধিতে হলো অর্থের মামলার ক্ষেত্রে অর্থের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। আর ৩ বিধিতে বলা আছে যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা হয়, তাহলে ওই সম্পত্তি শনাক্তকরণের জন্য আপনাকে কি করতে হবে? ওই সম্পত্তি শনাক্তকরণের জন্য যথাযথ বিবরণ দিতে হবে। অর্থাৎ আপনার সীমানা, দাগ নাম্বার, চৌহদ্দি, তফসিল এগুলো হচ্ছে আরজিতে কি করতে হবে? আরজিতে উল্লেখ করতে হবে। তারপরে ৫ বিধিতে বলা আছে বিবাদীর যার বিরুদ্ধে মামলা করতেছেন, কার বিরুদ্ধে মামলা করতেছেন? মামলা করতেছেন হচ্ছে আ করিম সাহেবের বিরুদ্ধে। তো এই মামলায় কার স্বার্থ আছে? করিম সাহেবের স্বার্থ আছে। বিবাদীর স্বার্থ আছে। তাহলে এই মামলায় যে বিবাদীর স্বার্থ আছে সেটা আপনাকে আরজিতে কি করতে হবে? আরজিতে উল্লেখ করতে হবে। সাদাদেশের ৬ বিধিতে বলা আছে আপনি তামাদির সময়সীমার মধ্যেই মামলা করেছেন। আমাদের তামাদি আইনের ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত যে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ বলে দেয়া আছে, সেই তামাদির মেয়াদ অনুযায়ী আপনি মামলা করেছেন। সেই সম্পর্কে আপনাকে আরজিতে কি করতে হবে? আরজিতে বিবরণ দিতে হবে। তারপরে হচ্ছে ৭৭ এর ১০ বিধি ভেরি ইম্পোর্টেন্ট রিটার্ন অফ প্লেন্ট। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে রিটার্ন অফ প্লেন্ট কোথায় আছে? ভাইভা পরীক্ষায় সহ কোশ্চেন আসে। শুধু রিটার্ন অফ প্লেন্ট যে এমসিকিউ পরীক্ষায় আসে বিষয়টা এরকম না। রিটার্ন অফ প্লেন্ট কোথায় আসে? রিটার্ন অফ প্লেন্ট ভাইভা পরীক্ষায় সহ আসে। তাহলে রিটার্ন অফ প্লেন্ট বা আরজি ফেরত কোথায় আছে? ৭ আদেশের ১০ বিধিতে আছে। ভেরি ইম্পোর্টেন্ট। কেন আরজি ফেরত দেওয়া হয়? ল্যাক অফ জুরিসডিকশন অর্থাৎ যে আদালতে মামলা দায়ের করেছেন, সে আদালতের এই মামলার যদি বিচার করার এখতিয়ার না থাকে, তাহলে ধরেন হচ্ছে ৳২০,০০,০০০ মূল্যমানের মামলা। কোন আদালতে করতে হবে? ৳২০,০০,০০০ মূল্যমানের মামলা করতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে। এখন সিনিয়র সহকারী জজ আদালতে না করে আপনি সেটা কোথায় করেছেন? সহকারী জজ আদালতে করেছেন। তাহলে সহকারী জজ আদালতের কিন্তু ৳২০,০০,০০০ মূল্যমানের মোকদ্দমার বিচার করার এখতিয়ার নাই। তাহলে সহকারী জজ আদালত কি করবেন? আপনার আরজিটা ফেরত দিবেন। তাহলে ল্যাক অফ জুরিসডিকশন অর্থাৎ এখতিয়ার না থাকলে তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? মামলার যেকোনো স্টেজে উপযুক্ত আদালতে মামলা দায়েরের জন্য আরজি কি করবেন? আরজি ফেরত দিবেন। আরজি ফেরত দেওয়ার সময় আরজি জমাদানের তারিখ এবং আরজি ফেরতের তারিখ এগুলো সম্পর্কে কি করতে হবে? এগুলো সম্পর্কে একটা বিবৃতি প্রদান করতে হবে। তাহলে আরজি ফেরত কোথায় আছে? আরজি ফেরত আছে হচ্ছে ৭ আদেশের ১০ বিধি। আদালত কেন আরজি ফেরত দিবেন? যদি আদালতের এখতিয়ার না থাকে এবং আদালত যদি আরজি ফেরত দেন, তাহলে সেক্ষেত্রে উনি কি করবেন? সেক্ষেত্রে উনি ফেরত দানের কারণ সম্পর্কে একটা বিবৃতি লিখবেন এবং কত তারিখে আরজি জমা দিয়েছিলেন, কত তারিখে ফেরত দিল, সেই সম্পর্কে একটা বিবৃতি প্রদান করবেন। আরজি যদি ফেরত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আরজিটা ফেরত দেওয়া হলো। আপনার প্রতিকার কি? আপনি সেটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। কারণ ৭ আদেশের ১০ বিধি। এটা কি ধরনের আদেশ? ৭ আদেশের ১০ বিধি যদি আপনাকে আরজি ফেরত দেওয়া হয় সেটা হলো আপিলযোগ্য আদেশ। যেহেতু আপিলযোগ্য আদেশ সেটার বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আপনি হচ্ছে
আপিল করতে পারবেন। আবার আর্জি যদি ফেরত দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি উপযুক্ত আদালতে কি করতে পারবেন? উপযুক্ত আদালতে মামলাও দায়ের করতে পারবেন, রিভিশনও করতে পারবেন। ৭ আদেশের ১১ বিধিতে বলা আছে আরজি খারিজ, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউতে আসবে, লিখিততে আসবে, ভাইভাতেও জিজ্ঞাসা করবে। যে আরজি ফেরত কোথায় আছে? ৭ আদেশের ১০ বিধিতে আছে। আরজি খারিজ কোথায় আছে? আরজি খারিজ আছে হচ্ছে ৭ আদেশের ১১ বিধিতে। তাহলে রিজেকশন অফ প্লেন্ট বা আরজি খারিজ বা আরজি নাকচ কয়টি কারণে আদালত আরজি খারিজ করেন? আদালত হচ্ছে ৪ টি কারণে আরজি খারিজ করেন। সেগুলো কি, কি? মামলায় যদি কজ অফ অ্যাকশন উল্লেখ না করেন। কজ অফ অ্যাকশন মানে হলো কি? কি কারণে মামলা করতেছেন? সেই কারণটা যদি কি করেন? কারণটা যদি উল্লেখ না করেন, মামলা করার কারণ উল্লেখ করেন নাই, আদালত আরজি কি করে দিবেন? আরজি খারিজ করে দিবেন। যে কি কারণে মামলা করতেছেন সেটাই আরজিতে উল্লেখ করেন নাই, আরজি খারিজ। মামলার মূল্যমান এবং দাবিকৃত প্রতিকার কম মূল্য হলে এবং নির্ধারিত সময়ে সংশোধন করতে ব্যর্থ হলে। মামলার মূল্যমান হলো ২০ লাখ টাকা। কিন্তু আপনি দিয়েছেন কত? ১০ লক্ষ টাকা। উদ্দেশ্য কি? আপনি হচ্ছে আদালতে কি করবেন? কোর্ট ফি কম দিবেন। আদালত আপনাকে সময় দিবে। সেই সময় অনুযায়ী যদি আপনি সংশোধন করতে ব্যর্থ হন, তাহলে আপনার আরজিটা কি হয়ে যাবে? আরজিটা খারিজ হয়ে যাবে। ৩ নাম্বার, মামলার মূল্যমান ঠিকই আছে। ২০ লক্ষ টাকাই দিয়েছেন। তাহলে ২০ লক্ষ টাকার যে কোর্ট ফি আসে, সেই কোর্ট ফি প্রয়োজনীয় বা স্টাম্প সেটা আপনি পরিশোধ করেন নাই। তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রয়োজনের চেয়ে কম মূল্যের স্টাম্প সংযুক্ত করেছেন। যেই মূল্যের স্টাম্প সংযুক্ত করার কথা ছিল, হ্যাঁ? যেরকম কোর্ট ফি সরবরাহ করার কথা ছিল, সেই স্টাম্প আপনি সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন। আপনার আরজিটা কি হয়ে যাবে? আপনার আরজিটা খারিজ হয়ে যাবে। ৪ বিধিতে বলা আছে আইন দ্বারা যদি বারিত হয়, বার্ড বাই ল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আইন দ্বারা যদি বারিত হয় তাহলে আপনার আরজি কি হয়ে যাবে? আরজি খারিজ হয়ে যাবে। এখন আরেকটা বিষয় আছে যে মামলার মূল্যমান এবং স্টাম্প যুক্ত করার জন্য আদালত কত দিনের বেশি সময় দিবে না? মামলার মূল্যমান এবং স্টাম্প যুক্ত করার জন্য আদালত হচ্ছে ২১ দিনের বেশি সময় দিবে না। ২১ দিনের মধ্যে কি করতে হবে? মামলার মূল্যমান এবং স্টাম্প যুক্ত করতে হবে। আরজি খারিজ যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কি? আরজি খারিজ কি? আরজি খারিজ হলো একটা ডিক্রি। তাহলে যেহেতু ডিক্রি, তাহলে সকল ডিক্রির বিরুদ্ধে কি করা যায়? সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। তাহলে আরজি খারিজ কি? আরজি খারিজ হলো ডিক্রি। আর সকল ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে? সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে আরজি খারিজ যেহেতু ডিক্রি, সেই ডিক্রির বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। তাহলে প্রতিকার কি? প্রতিকার হলো আপিল। আর ১৩ বিধিতে বলা আছে আ আরজি যদি খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? নতুন আরজি আবার দাখিল করতে পারবেন। নতুনভাবে আপনি আরজি দাখিল করতে পারবেন। তাহলে আরজি খারিজ বা আরজি নাকচ এটা হলো একটা ডিক্রি। তাহলে যেহেতু ডিক্রি আমাদের ৯৬ ধারা অনুযায়ী আমরা অ্যা এই এই ডিক্রির বিরুদ্ধে কি করতে পারবো? যেহেতু সমস্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবো, তাহলে এই ডিক্রির বিরুদ্ধে আমরা আপিল করতে পারবো। এটা হলো ১ নম্বর প্রতিকার। দ্বিতীয় হলো নতুন করে আবার মামলাও দায়ের করা যাবে। ৭ আদেশের ১৪ বিধিতে বলা আছে, বাদী যেই সকল দলিলের উপর ভিত্তি করে মামলা করেন। তাহলে আপনাদের মক্কেল এমডি আলামিন আপনার কোয়েশ্চেন নিবো। আপনার কোয়েশ্চেন নিবো। আর ২ মিনিট রয়েছে শেষ করেই কোয়েশ্চেন নিবো। তাহলে ১৪ বিধিতে বলা আছে বাদী যে সকল দলিলের উপর ভিত্তি করে মামলা করেন তা দাখিল করবেন। তাহলে আপনি এই ১ম যে উদাহরণ বললাম, দুঃখিত ১ম যে ক্লাসে রহিম সাহেবের যে গল্প বলেছিলাম আপনার মক্কেল রহিম সাহেব। তাহলে রহিম সাহেব যেই সকল আ বিষয়ের উপর ভিত্তি করে কি করেছেন? মামলা দায়ের করেছেন। তাহলে যেই সকল কাগজপত্রের উপর ডিপেন্ড করে মামলা করেছেন। তাহলে রহিম সাহেব তার দখলে থাকা যেই সকল দলিলের উপর ভিত্তি করে মামলা করেছেন সেগুলো আদালতে কি করতে হবে? আদালতে হাজির করতে হবে। উনার কাছে যতগুলো দলিল আছে সবগুলো দলিলের কপি এবং সেই দলিল থেকে তৈরিকৃত সার্টিফিকেট কপি বা হচ্ছে আপনার আ যতগুলো আ আপনার হচ্ছে পর্চা, নকশা, এসএ, আরএস, সিএস বা হচ্ছে যত ধরনের ডকুমেন্ট আছে যেটা হলো বাদীর মামলাকে সমর্থন করে। সবগুলো ডকুমেন্ট আপনার হচ্ছে আরজির সাথে কি করতে হবে? আরজির সাথে দলিলের সাথে আপনার হচ্ছে সবগুলো একসাথে করে, হ্যাঁ? সেগুলো বোর্ড দিয়ে সেলাই করে ফিরিস্তি আকারে কি করতে হবে? আরজির সাথে জমা দিতে হবে। এখন একটা দলিলের উপর ভিত্তি করে আপনি মামলা করেছেন। সেই দলিলটা যদি আপনার দখলে না থাকে, ৭ আদেশের ১৫ বিধিতে বলা আছে, বাদীর দখলে যদি দলিল না থাকে তাহলে সেক্ষেত্রে দলিলটি কার দখলে আছে সেই সম্পর্কে কি করতে হবে? সেই সম্পর্কে একটা বিবৃতি দিতে হবে। এই হলো আপনাদের আজকের ক্লাস। আপনাদের যাদের কোয়েশ্চেন আছে আপনারা
অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ধরে শুনছিলেন।